বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ রাজু মিয়া, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায় আমাদের রয়েছে হলো ভাগ প্রক্রিয়া। এই ভাগ প্রক্রিয়া নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা জানি যে ভাগ অঙ্ক করতে গেলে আমাদের যে বিষয়টা সবার আগে জানা দরকার তা হলো আমাদের বেশি বেশি করে নামতা জানা দরকার। আমরা যে যত বেশি নামতা পারবো সে তত দ্রুত আমরা ভাগ অঙ্ক করতে পারবো। তো আমরা ক্লাসে অলরেডি আমরা 15 এর ঘরে নামতা পর্যন্ত শিখে ফেলেছি। তোমরা অনেকেই আছো এর চেয়ে 16, 17, 18, 19, 20 এগুলো তোমরা শিখে ফেলেছো। তো যারা তোমরা নামতায় একটু দুর্বল আছো তোমরা এই বন্ধের মধ্যে কি করে নিবে, এই নামতাগুলো ভালো করে কমপ্লিট করে নিবে, তাহলে তোমরা দ্রুত ভাগ অঙ্ক করতে পারবে। ঠিক আছে, আমরা এবার ভাগ অঙ্কে যাওয়ার আগে আমাদের কতগুলো বিষয় জানা দরকার। তা হচ্ছে ভাজক কি, ভাজ্য কি, ভাগফল কি, ভাগশেষ কি, এগুলো আমাদের জানা দরকার। তো ভাজ্য আমরা প্রথমে জেনে নেই। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেই সংখ্যাটিকে বলা হয় হলো ভাজ্য। যদি আমরা 20 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে কতকে ভাগ করলাম? 20 কে ভাগ করলাম, তাই 20 হবে আমাদের ভাজ্য। অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। তোমরা বই খাতা নিশ্চয় নিয়ে বসেছো, আমি বোর্ডে লিখে দেই, তোমরা সংজ্ঞাগুলো লিখে নাও। প্রথমেই দেখো আমাদের সংজ্ঞা হচ্ছে ভাজ্য। কি দেওয়া আছে? ভাজ্য। ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয়, ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, তাকে ভাজ্য বলে। তাহলে আমরা 20 কে যদি 5 দ্বারা ভাগ করি, এখানে কাকে ভাগ করলাম? 20 কে ভাগ করলাম, 20 হবে আমাদের ভাজ্য। এরপরে দেখো ভাজক কাকে বলে। মনে রাখতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকেই ভাজক বলে। যদি আমরা 20 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাজক হবে হচ্ছে কত হবে? 5। তাহলে আমরা লিখব যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগ করা হয় তাকে ভাজক বলে, তাকে ভাজক বলে। তো দেখো আমরা যদি 20 কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ করলাম? 5 দ্বারা। এখানে 5 হবে আমাদের ভাজক। এরপরে দেখো ভাগফল। ভাগফল হচ্ছে ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকেই ভাগফল বলে। তাহলে আমরা লিখব যে ভাগ করার পর যে ফলাফল পাওয়া যায়, যে ফলাফল পাওয়া যায়, তাকে ভাগফল বলে, তাকে ভাগফল বলে। সবশেষে আমরা জানবো ভাগশেষ কাকে বলে। তোমরা একটু দ্রুত লিখে নাও। ভাগশেষ যে ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকেই ভাগশেষ বলে। আমরা লিখব যে ভাগ করার পর যা অবশিষ্ট থাকে, যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে, ভাগশেষ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংজ্ঞা জানলাম। যদি আমরা এবার একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে আমাদের জন্য জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তো আমরা দেখো তোমরা একটু দ্রুত লিখে নেওয়ার চেষ্টা করবে। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। যদি আমরা কত 5 দ্বারা 506 কে যদি আমরা ভাগ করি তো আমাদের কি আসে? 5 একে 5, কেটে আনলাম 0, 5 0 0, কেটে আনলাম 6। এবার দেখো 5 একে 5 বিয়োগ করলে পাই আমরা 1।
তো আমরা আগের যে কথাগুলো বলেছি, যে সংজ্ঞাগুলো লিখেছি, এবার আমরা একটু মিলাই নিব। আমরা ওখানে জেনেছি যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আমরা এখানে কাকে ভাগ করেছি? 506 কে ভাগ করেছি। তো এই 506 হবে আমাদের ভাজ্য। এরপরে আমরা জেনেছি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। আমরা কত দ্বারা ভাগ করেছি? 5 দ্বারা। তাহলে আমাদের 5 হবে ভাজক। এরপরে আমরা জেনেছি যে ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল। আমরা কোন ফল পেয়েছি? এই তো আমরা এই ফল পেয়েছি, এটা হবে আমাদের ভাগফল। এরপরে আমরা জেনেছি যে ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকেই বলা হয় ভাগশেষ। তো আমাদের কত অবশিষ্ট আছে? 1। এই 1 হচ্ছে আমাদের ভাগশেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এগুলো কাকে বলে সেগুলো জানলাম, এবং এরপরে জানলাম কোনগুলো কি উদাহরণের মাধ্যমে ভাগফল কি, ভাগশেষ কি, এগুলো আমরা চিহ্নিত করা শিখলাম। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখা উচিত, তা হচ্ছে ভাগশেষ এবং ভাজকের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে যে ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে। ভাগশেষ কি হবে? সব সময় ভাজকের চেয়ে ছোট হবে। আমরা এটিকে এভাবে লিখতে পারি যে ভাগশেষ লেস দ্যান ভাজক, অর্থাৎ ভাগশেষ ক্ষুদ্রতর ভাজক, অর্থাৎ ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হবে। অথবা আমরা লিখতে পারি যে ভাজক বড় হবে কার চেয়ে? ভাগ শেষের চেয়ে। যদি পরীক্ষায় থাকে ভাগশেষ এবং ভাজকের মধ্যে সম্পর্ক কি, তাহলে এই দুটির যে কোনো একটি লিখলেই হয়ে যাবে, আমরা নম্বর পেয়ে যাব। এগুলো আমাদের ছোট প্রশ্নতে আসে, এগুলো তোমরা একটু মনে রাখবে ভালো করে। এখানে আরেকটি জিনিস তোমাদের মনে রাখা দরকার, যে শূন্যকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ওর ফলাফল হয় 0। তোমাদের বইয়ে এই যে দুটি অঙ্ক রয়েছে, দেখো 0/3 সমান সমান 0, 0/9 সমান সমান 0, এগুলো তোমাদের বইয়েই রয়েছে। যদি আমাদের এমন থাকে 0/50 সমান সমান, আমাদের রেজাল্ট হবে 0। শূন্যকে আমরা যত সংখ্যা দিয়েই ভাগ করি না কেন, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 0। তো প্রিয় শিক্ষার্থীরা, ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বেসিক এগুলো জিনিস। এখন আমরা টেক্সট বই থেকে কিছু অঙ্ক করব। তোমাদের যদি আমি অঙ্কগুলো প্রশ্ন তুলতে যাই এবং সমাধান করতে যাই তাহলে আমরা বেশি অঙ্ক শিখতে পারবো না। এই জন্য তোমরা নিশ্চয় তোমরা সবাই বই নিয়ে বসে পড়েছো। তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর আমি বলবো, এই পৃষ্ঠাগুলো বের করে অঙ্ক করে আমি বুঝাবো, প্রশ্ন বুঝাবো, তারপরে বোর্ডে সমাধান করে দিব। তোমরা একটু সবাই বই নিয়ে বসে পড়ো। বের করেছো তোমরা সবাই 69 পৃষ্ঠা। 69 পৃষ্ঠা দেখো, আমাদের ছোট ছোট অঙ্ক রয়েছে, এর সাথে কথার অঙ্ক রয়েছে হলো 2 নম্বর থেকে। কত নম্বর থেকে কথার অঙ্ক দেয়া আছে? 2 নম্বর থেকে আমাদের কথার অঙ্ক দেয়া রয়েছে। 2 নম্বরে দেখো, প্রথমেই যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে যে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। মনে করো তোমাদের ক্লাসে কয়জন শিক্ষার্থী আছে? 45 জন শিক্ষার্থী রয়েছে। প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তোমরা একটা লম্বা বেঞ্চের মধ্যে কতজন বসতে পারো? 5 জন। তাহলে তাদের বসার জন্য কয়টি, 45 জনের জন্য কয়টি বেঞ্চ লাগবে? মনে রাখতে হবে ভাগ অঙ্ক করার সময়, কথার অঙ্ক করার সময় যে বিষয়টি আমাদের চাবে সে বিষয়টি আমাদের লাইনের শেষে ফেলতে হবে। তো আমাদের ওখানে ওরা বেঞ্চে এসে, তাহলে প্রতি বেঞ্চে 5 জন করে বসে আমরা লিখতে পারি যে 5 জনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ। 2 নম্বর অঙ্ক দেখো, আমরা লিখতে পারি 5 জনের জন্য প্রয়োজন, 5 জনের জন্য প্রয়োজন, 5 জনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ, একটি বেঞ্চ। তো কতজন তোমাদের ক্লাসে শিক্ষার্থী রয়েছে? এখানে দেয়া আছে হলো 45 জন। তাহলে আমরা লিখতে পারি অতএব 45 জনের জন্য প্রয়োজন তাহলে 5 জনের জন্য যদি একটি বেঞ্চ লাগে, 45 জনের জন্য লাগবে 45/5। যদি আমরা দেই তাহলে আমরা বেঞ্চের সংখ্যা বের করতে পারবো যে 45/5টি বেঞ্চ, 5টি বেঞ্চ। এখানে দেখো, আমাদের এই অঙ্কটি রাফ করার দরকার নেই। আমরা 5 এর ঘরের যদি নামতা পড়ি তাহলে আমরা একবারেই 5 নং 45 পেয়ে যাবো। তাহলে আমাদের
9টি বেঞ্চ। যদি আমরা কোনো ভাগ অঙ্ক একবারে নামতা পড়ে পেয়ে যাই, এক অঙ্কের উত্তর পেয়ে যাই, তাহলে আমাদের রাফ করতে হবে না। তাহলে আমরা লিখবো যে উত্তর কত, 9টি বেঞ্চের প্রয়োজন, 9টি বেঞ্চের প্রয়োজন। তাহলে আমরা ভাগ অঙ্কের ক্ষেত্রে কি শিখলাম, আমাদের যে বিষয়টি চাবে সে বিষয়টি কথার লাইনে আমাদের শেষে ফেলতে হবে। এই বিষয়টি লক্ষ্য রাখলে আমাদের জন্য অঙ্ক সাজানো খুব ইজি হয়ে যাবে। এরপরে লক্ষ্য করো, আমাদের 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, বলছে যে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রতিজন কয়টি করে পেয়ারা পেল। তাহলে আমাদের কি চেয়েছে, পেয়ারা চেয়েছে। তাহলে 48টি পেয়ারা কতজনকে দেয়া হয়েছে, 6 জনকে দেয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি না যে 6 জনে পেল 48টি পেয়ারা, অথবা 6 জনে পেয়ারা পেল 48টি, অতএব একজনে পেয়ারা পেল, এভাবে লিখলে আমাদের সুন্দর হবে। তো আমরা এখানে লিখি যে 6 জনে পেয়ারা পেল, 6 জনে পেয়ারা পেল, 6 জনে পেয়ারা পেল, 6 জনে পেয়ারা পেল, পেয়ারা পেল কতটি, 48টি। প্রতিজন মানে একজন, তাহলে আমরা লিখতে পারি অতএব এক জনে পেয়ারা পেল। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি কম আসে রেজাল্ট, তাহলে আমাদের ভাগ করতে হয়, বেশি আসলে গুণ করতে হয়, আমরা এটা জানি। তো 6 জনে যদি 48টি পেয়ারা পায়, একজনে কম পাবে না বেশি পাবে, নিশ্চিত কম পাবে, এই জন্য আমাদের ভাগ করতে হবে। কিন্তু কি হবে, 48 ভাগ 6টি সমান সমান 6 আসছে 48, 8টি। উত্তর প্রতিজন পেয়ারা পেল 8টি। উত্তর প্রতিজন পেয়ারা পেল কতটি, 8টি। ওকে, তোমরা দ্রুত তুলে নাও। এরপরে দেখো, এরপরে তোমাদের দেয়া আছে 4 নম্বর অঙ্ক। আমরা কত করলাম, 2 করলাম, 3, এবার দেখো 4 নম্বরে দেয়া আছে একটি কলার দাম 6 টাকা, 90 টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে। তাহলে আমাদের কি ছিল, কয়টি কলা। তাহলে একটা কলার দাম 6 টাকা, আমরা লিখতে পারি 6 টাকায় পাওয়া যায় একটি কলা, সুন্দর হবে। আমরা লিখতে পারি যে 6 টাকায় পাওয়া যায় কয়টি কলা, একটি কলা। অতএব এখানে মজার বিষয়, আমরা এর আগে কিসের অঙ্ক করলাম, পেয়ারার অঙ্ক করলাম, কলার অঙ্ক করতেছি। তোমরা বাসায় এই ফলগুলো বেশি বেশি করে খাবে, তাহলে আমরা অঙ্ক করার সময় বেশি মনে থাকবে। এবার লক্ষ্য করো, তাহলে 6 টাকায় পাওয়া যায় একটি কলা। এবার আমরা লিখবো যে 90 টাকায় পাওয়া যায়, তাহলে 6 টাকায় যদি একটি কলা পাওয়া যায়, 90 টাকায় কয়টি কলা পাওয়া যাবে, 90 ভাগ 6, 90 ভাগ 6টি কলা সমান সমান। এখানে লক্ষ্য করো, আমরা যদি 6 এর ঘরে নামতা পড়ি, আমরা একবারেই পাচ্ছি না 90 কে, আমাদের 2 অঙ্কের আমাদের এখানে ভাগফল আসবে। মনে রাখতে হবে, একাধিক অঙ্ক যদি ভাগফলে আসে, তাহলে সেই অঙ্ক রাফ করে দেখাতে হবে। আর রাফ করার নিয়ম হচ্ছে, আমরা সব সময় খাতার ডান দিকে আমরা ফাঁকা জায়গায় রাফ করব। যদি কোনো কারণে ডান দিকে জায়গা না থাকে, তাহলে আমরা এখন লিখে অঙ্কের নিচ দিয়ে রাফ করব। তো আমাদের বোর্ডে দেখো, আমাদের ডান দিকে যথেষ্ট জায়গা রয়েছে, তো আমরা রাফটা এদিকেই করব। আমরা যখন পরীক্ষার খাতায় করব, রাফ লিখব, লিখে আমরা কত, 6 দ্বারা ভাগ করব হলো 90 কে, তাই না, 6 কে 6,
3 কাটিয়ে নিলাম 0, 5 6 30। তাহলে আমাদের কয়টাই হলো? 15টি কলা। তাহলে আমরা এর উত্তর কি লিখব? উত্তর 15টি কলা, 15টি কলা। ওকে, তোমরা ছোট মানুষ অনেক সময় অনেকে বড় বড় করে লিখো, যার ফলে খাতার শেষে ডান দিকে তোমাদের কি হয়, জায়গা থাকে না। তখন তোমরা রাব কোথায় করবে আমি সে বুদ্ধিও দিয়ে দিচ্ছি। দেখো এখানে তখন আমরা এই জায়গায় উত্তর না লিখে যদি ডান দিকে জায়গা যদি আমাদের না থাকে, তখন আমরা এখানে লিখবো হলো এখন। কি লিখবো? এখন। এখন দিয়ে আমরা রাবটা দেখাই দেবো। 6 দ্বারা আমরা কতকে ভাগ করব? 90 কে। 6 কে 6, বিয়োগ করলে থাকে 3, কাটিয়ে আনবো 0, 5 6, এটাকে আবার 4 মনে করিও না, 5 6 কি আসবে আমাদের? 30। এটা হয়ে গেল। আমরা লিখবো যে উত্তর কত? 15টি কলা। 15টি কলা। প্রিয় শিক্ষার্থীরা, দুই ভাবে দেখাইলাম। আমরা চেষ্টা করব খাতার ডান দিকে রাব করার জন্য। যদি আমাদের ডান দিকে জায়গা না থাকে তাহলে আমরা নিচে এখন লিখে এভাবে করব। তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, পরিষ্কার খাতা একদম। ঠিক আছে, এবার দেখো আমাদের আরেকটি বিষয় আমাদের এখানে জানা দরকার। তো আমরা কত পর্যন্ত করলাম? 4 নম্বর পর্যন্ত করলাম। আরেকটা অঙ্ক তোমাদের করাচ্ছি, মিশাই দিচ্ছি এটা। বোর্ড একে মুছতে মুছতে বোর্ডে কালো হয়ে গিয়েছে। এরপরে দেখো 5 নম্বরে তোমাদের কি দেয়া আছে? 5 নম্বরে দেয়া আছে যে রেজার কাছে কয়টি কলা আছে? 500 রেজার কাছে 532 টাকা আছে। যদি একটি ডিমের দাম 60 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকে? তাহলে কি চেয়েছে? কয়টি ডিম কিনতে পারে। তাহলে একটি ডিমের দাম কত? 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি 60 টাকায় পাওয়া যায় একটি ডিম। 7 টাকায় পাওয়া যায় কয়টি ডিম? একটি ডিম। এর আগে খাইলা পেয়ারা, এরপরে খাইলা তোমরা কলা, এবার খাচ্ছ হলো ডিম। অতএব রেজার কাছে কত টাকা আছে? 532 টাকা আছে। 532 টাকায় পাওয়া যায় তাহলে কি হবে আমাদের? 532 ভাগ 7টি ডিম। 7টি ডিম সমান, আমরা রাবটা এখানে সাইডে দেখাইতে পারি। কত দ্বারা ভাগ করব? 7 দ্বারা ভাগ করব। 532, 27 56 বেশি হয়ে যায়। 7 7 49, 9 से 13 করতে 4, হাতে বাকি 1 মিলে যায়, কাটিয়ে এলাম 2 42, 6 7 42। তার মানে আমাদের 76টি ডিম। 76টি ডিম। এখানে বলছে কয়টি ডিম কেনা যাবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে। আমরা দেখছি যে 76টি ডিম কেনা যাবে এবং কোনো টাকা অবশিষ্ট থাকতেছে না। তাহলে আমরা লিখবো যে উত্তর 76টি ডিম কেনা যাবে। 76টি ডিম কিনতে পারবে এবং কোনো টাকা অবশিষ্ট থাকবে না। এবং কোনো টাকা অবশিষ্ট থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে নিয়মে অঙ্কগুলো করানো হলো, 5টি অঙ্ক করানো হলো এবং ভাজক ভাজ্য বেসিক জিনিসগুলো বোঝানো হলো, তোমরা এগুলো বাসায় খুব ভালো করে করবে এবং নোট করে ফেলবে। এই প্রকৃতির একই নিয়মের কতগুলো অঙ্ক রয়েছে, আমি তোমাদের এগুলো HW দিব, মেসেঞ্জারে তোমরা এগুলো পেয়ে যাবে। একইভাবে অঙ্কগুলো বাসায় করবে। তোমরা সবাই সুন্দর থাকবে, বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, আব্বা আম্মার কথা মতো চলবে, এই আশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।